আসসালামু আলাইকুম। এবারে রমজানের প্রথম জুম্মা, সবাইকে জুম্মা মোবারক। আমরা কলকাতায় থাকি, এই জন্য সবারই প্রশ্ন থাকে যে আমরা আসলে জীবন নামাজ পড়তে পারি কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি কিনা, আশেপাশে মসজিদ আছে কিনা, নানান প্রশ্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। তো তাদের জন্যই আসলে এটা জানানো যে আলহামদুলিল্লাহ কলকাতায় থাকা সত্ত্বেও আমরা জীবন নামাজ আদায় করতে পারি, পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে পারি। পায়ে হাঁটা দূরত্বে আমার বাড়ি থেকে মসজিদ আছে। আজানের শব্দ শুনে ইফতার করতে পারি। সাহারির সময় মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে উঠতে পারি। আজকে আমরা এসেছি নিউটাউনে অবস্থিত আলিয়া ইউনিভার্সিটির পাশে হজ ক্যাম্প সংলগ্ন মদিনাতুল হুজ্জাজ মসজিদে। এ এক মনোরম দৃশ্য। এত বড় মসজিদ কলকাতায় খুব কমই আছে। এখানে একত্রে 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। 2011 সালে প্রতিষ্ঠিত মসজিদটি অত্র এলাকার সবার কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং প্রতি শুক্রবার এখানে জুমার নামাজ আদায় করার জন্য নিউটাউন সহ কলকাতার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা এখানে আগমন করে থাকেন। আসসালামু আলাইকুম, আমি নিউটাউনে থাকি। আজকে রমজানের প্রথম আমাদের জুম্মার দিন, আমরা এখানে এসে সম্মিলিত হয়েছি, খুব ভালো লাগছে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লেগেছে। পরিবেশ বলতে গেলে সত্যি একটা এরকম পরিবেশ হয় না সাধারণত। নিউটাউন থেকে একটু জাস্ট দূরে আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসের পাশেই মোটামুটি এখানে 2 থেকে 3 হাজার জন মানুষ একত্রিত হয়ে নামাজ পড়েন। তারপর এই যে আপনি পরিবেশ দেখছেন, সাইড থেকে শুরু করে সবকিছু একটা সমাবেশ, জাস্ট বলতে পারেন যে একটা মানুষের ভেতরে যে উপলব্ধিটা এখানে পাওয়া যায়। অনেক মানুষ শুধুমাত্র নিউটাউনের আশপাশ থেকে শুরু করে চিনার পার্ক থেকে শুরু করে আপনার এদিকে সাপুরজি থেকে শুরু করে ওদিকে চিমিনি, সমস্ত মানুষ এখানে এসে একত্রিত হয়ে নামাজ পড়ে। তো জায়গাটা বেশ একটা সুসজ্জিত এবং বলতে পারেন পরিবেশমূলক জায়গা। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا রমজান মাস পড়ে যাওয়া মানে সবকিছু হালকা হয়ে যাওয়া। প্রিয় ভাইয়েরা আমার, রমজান মাসটাকে কিন্তু আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে হবে। বড় আফসোস লাগে জাহানের পেটাই শাফিউল মুসনাবিন রাহমাতাল লিল আলামিন আমাদের সকলের আজান হবার অনেক আগ থেকেই মুসল্লিগণ মসজিদে আসা শুরু করেন এবং আজানের ধ্বনি শুনে কানায় কানায় পরিপূর্ণ হতে লাগলো পুরো মসজিদটি। कायम हुआ निर्भर, लेकिन इतना जानते हैं कि ये जगह काफी अच्छी है। पढ़ाई में नमाज पढ़ने और सहूलियत है सबों को, हम लोग इसीलिए आते हैं। ऐसे हमारे यहाँ फ्लैट में 5 वक्त का नमाज होता है, लेकिन जुमा हम लोग ऑफ करते हैं। जुमा यहाँ के हम लोग, और सबको ईद मुबारक, रमजान मुबारक सब बोल दिए थे। সঠিক ইউজ করতে হবে, সঠিক ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়ে দিয়েছে।
मुबारक रमजान का ये पहला जुमा है और इस जुमा को हम लोगों ने जस्ट जुमा की नमाज अदा की है इसाली यूनिवर्सिटी की तरफ जो कि राजरहाट न्यू टाउन में पड़ता है और हम लोगों को ये बहुत ही अच्छा लग रहा है यहाँ पे। और इस बरकत के महीने में अल्लाह सभी के रोजे को कबूल अता फरमाए और सबकी सारी ढेर सारी ख्वाहिशें जो है उन्हें जायज ख्वाहिशात को पूरा करें। अल्लाह हाफिज। সবাইকে ধন্যবাদ। আজ এখানে শেষ করছি। আমরা যেন পবিত্র রমজানের মাহাত্ম্য বুঝতে পারি, রমজানের পবিত্রতা রক্ষা করতে পারি এবং এই রমজান মাসে রহমত, মাগফিরাত এবং নাজাত আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে পারি, সেভাবে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মুবারক। মুসলিম উম্মার কাছে রমজান মাসের গুরুত্ব অত্যন্ত বেশি। এটি মুসলিমদের সবচেয়ে পবিত্র মাস। এই মাসে মুসলিমরা রোজা রাখেন, ইবাদত করেন, দান সদকা করেন, কুরআন তেলাওয়াত করেন, নফল ইবাদত করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য মাগফিরাত কামনা করেন, ইতিকাফ পালন করেন। পবিত্র রমজান মাসের অন্যতম অনুষঙ্গ হল ইফতার। সারাদিন সিয়াম সাধনার পর রোজাদার মুসল্লিগণ ইফতারে একটু ভিন্ন ধরনের খাবার পছন্দ করেন। সারা বিশ্বে রমজান মাস জুড়ে ইফতারের জন্য বিশেষ বিশেষ খাবারের আয়োজন করা হয়। কলকাতাও তার ব্যতিক্রম নয়। এখানেও বিভিন্ন এলাকায় রসনাবিলাসীদের জন্য ইফতারের মেলা বসে। আজ আমরা এসেছি কলকাতা শহরের জাকারিয়া স্ট্রিটের নাকোদা মসজিদ এলাকায়। নাকোদা মসজিদ কলকাতার প্রধান মসজিদ। মোগল সম্রাট আকবরের সমাধির আদলে লাল বেলে পাথর আর আধুনিক স্থাপত্য শৈলীতে তৈরি এই মসজিদই অবিভক্ত বাংলার সবচেয়ে বড় মসজিদ ছিল। 100 ফুট উচ্চতার 25টি ছোট ছোট মিনার, 150 ফুট উচ্চতার 2টি বড় মিনার সহ দুর্লভ গ্রানাইট পাথর দিয়ে নির্মিত সুবিশাল দ্বিতল চাতালে চাতালে সজ্জিত হয়েছে এই মসজিদ। মূল ভবনে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। 1926 সালের 11 সেপ্টেম্বর নাকোদা মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। বণিক আব্দুর রহমান ওসমান নিজের উপার্জিত অর্থ থেকে তৎকালীন সময়ে 15 লাখ টাকা নির্মাণ খরচ বহন করেছিলেন, যার বর্তমান বাজার মূল্য কয়েকশো কোটি টাকার সমান। মসজিদটি নির্মাণ কাজ শেষ হয় 1942 সালে। ভারত সরকার 2008 সালে মসজিদটিকে হেরিটেজ ভবন বা ঐতিহ্যবাহী ভবনের মর্যাদা দিয়েছেন। বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি আর ঐতিহ্যের ধারক হিসেবে প্রতি বছর রমজান মাসে এখানে আয়োজন করা হয় কলকাতার সবচেয়ে বড় ইফতার বাজার। আজ আমরা ঘুরে দেখব এখানে রোজাদারদের জন্য ইফতারের বিশেষ কী আয়োজন থাকছে। শুরুতেই আমরা কথা বলেছি অত্র এলাকায় বসবাসকারী এক ভাইয়ের সাথে। চলুন শুনি তিনি কি বলছেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. How are you, friends? It's a very pleasant moment to be in Kolkata because this is the first Ramzan and you are watching around the streets and a lot of shops like a chicken, fruits, vegetable, and this is the beauty of Kolkata because it has been, I think, around 50 years ago. Like this street is going on same one, and every year you can find a new special shop, new special shop for chicken, for varieties of fruits and vegetables. And this is the first time you are, I think, you from Bangladesh, and here is a lot of people from every state. You can find Bihar, UP, Uttar Pradesh, and around also
foreigners, those who are coming to visit Kolkata. And you can see behind me, this is the big mosque. It is known as Nakhoda Masjid. It's a very famous and historical masjid of the British era. When the British ruled the Kolkata, the mosque was built by under the reign of British. And you can go and search. You can find a lot of things, lot of historical instruments, lot of historical places which are built by the British rules. Now this area is the majority of Muslim population. They are celebrating their month, holy month Ramzan, with special pakwan, yani dishes, I think, and also they are doing charity for the poor and for poor families, and they are also supporting what they have to others, those who have not. So it is the very pleasant moment. Those who are coming from Bangladesh, Nepal, and foreigners must you have to come in Kolkata and explore the beauty of Kolkata. Okay, thank you so much. ইফতারের প্রধান উপাদান শরবত, আর তা যদি হয় শরবতে মোহব্বত, তাহলে তো কথাই নেই। चलो भाई इधर आओ, जब तक हेल्प करो मेरा, खाली हो इधर आओ, बैठो मत रहो, आओ ना, खाली ढकना लगाओ, ढकना लगाने बोले तुमको। बताइए क्या कर रहे हैं? ये हमारा मोहब्बत शरबत बन रहा है दिल्ली वाला। ये रूअफ़ज़ा बनता है, इसमें तरबूज करते हैं, वाटरमेलन और जो है मोहब्बत। ये रहा आपका कंप्लीट, ये रहा दूध, जी ये रहा दूध। अमूल के दूध इस्तेमाल करते हैं, रूअफ़ज़ा यूज करते हैं, और ये आपका तरबूज यूज करते हैं। कब से कर रहे हैं? रमजान में ही चालू होता है, सिर्फ 30 दिन। जी मोहब्बत शरबत, नफरत शरबत, ये हमारा तो फर्स्ट साल है यहाँ पे, इससे पहले दिल्ली में था हमारा। শরবত থেকে চোখ ফেরাতেই চোখে পড়ল গরম গরম শিক কাবাব। দেখে ক্ষুধা যেন কয়েক গুণ বেড়ে গেল। চলুন শুনি কি বলছেন কাবাব বিক্রেতা। बीफ का दाल गोश्त, ये सब हम लोग का स्पेशल है, सब हम लोग का स्पेशल। आपको जब भी आइए तब आपको मिलेगा। ये बहुत पुराना, 100 साल पुराना होटल है, 3rd जनरेशन चल रहा। दादा दिए, पापा दिए, हम लोग को दिए, 3rd जनरेशन हम लोग का चल रहा। 4 पार्टनर इसमें होटल में, खुर्शीद अहमद हुआ, फिरोज अहमद, मसूद अहमद और फैजान अहमद, 4 पार्टनर का ये होटल है, हम लोग चल रहा है, ये नाम, यही चीज है। ले लीजिए बीफ हलीम, चिकन हलीम, और ऐसे आप करके बीफ बिरयानी, उसके बाद चिकन बिरयानी। कितने साल से कितना साल से आप यहाँ काम कर रहे हैं? हम 92 से हैं, हम यहाँ 92 से हैं, और अभी 25 चल रहा है। अब उसमें जोड़ लीजिए कितना, 30 पार, हमें 30 पार हो गया। आपके पास क्या क्या आइटम का कबाब में देखो हमारे पास रेसी कबाब, चिकन टिक्का कबाब, प्यारे कबाब, फ्राई में चिकन फ्राई स्पेशल है दिल्ली का। उसके बाद चिकन लॉलीपॉप, यहाँ का फेमस अफगानी है। 2 आइटम हमारे यहाँ का ज्यादा चलता है, एक फ्राई चिकन, एक अफगानी चिकन। ये 2 चीज बहुत फेमस है हमारे यहाँ का। जैसे कि ये अफगानी है, ये 789 का है, और ये है तंदूरी 565 का फुल, एक पीस लीजिए 160 रुपए का है। और एक होता है ये फ्राई चिकन, उसका भी ये प्राइस है। ये एक पीस लीजिएगा 160 रुपए का, 2 पीस लीजिएगा 283 रुपए का। जैसा कि हाफ चिकन हो गया हमारा, किलो के हिसाब से नहीं, चिकन के हिसाब से फुल हाफ। हम लोगों के पास सबसे बेस्ट आइटम है मूंग चने की, जो डीप फ्राई होता है। अफगानी चिकन भी ग्रेवी में मिलेगा, आपका तंदूरी चिकन मिलेगा, रेशमी कबाब भी है, मलाई टिक्का है। अफगानी कबाब कितने का है? ये अफगानी है, फुल है 730 रुपया, हाफ 370, क्वार्टर 190 रुपया। और आपका मलाई टिक्का ये है, मलाई टिक्का 6 पीस बोनलेस, ग्रेवी में आएगा। मलाई टिक्का 260 रुपया, ड्राई में 230 रुपया। कितने साल से है?
ये आपका 1987 के टच स्क्रीन, और हम लोग फालूदा भी है मीटर में। ইফতারে ফল ছাড়া কি চলে? একটু ঘুরতেই পেয়ে গেলাম থরে থরে সাজানো ফলের সালাদ। আপনি চাইলে প্লেটে সাজিয়ে রাখা ফলের সালাদও নিতে পারবেন, যাতে আছে কয়েক রকমের ফল, অথবা আপনার পছন্দ এবং পরিমাণ অনুযায়ী নিতে পারবেন যে কোনো ফল। ये लाले लाल लाले लाल लाले लाल लाले लाल लाले लाल। अरे वाह बाबू माले, इधर आओ इधर आओ। चीनी ऐसा मीठा है, चीनी ऐसा मीठा है खरबूजा। এরপরেই পেয়ে গেলাম আমাদের অতি পরিচিত বেগুনি, আলুর চপ, পেঁয়াজি আর ছোলা। এই যেন ইফতারের সেই পরিচিত ঘ্রাণ। उसका आलू चॉप है 6 रुपए करके, इसको 20 रुपए में हम लोग छोड़ेंगे, 20 रुपए से स्टार्ट है सर। उसके बाद ये 12 रुपए समोसा है, तो देखिए इधर साहब है 6 रुपए का आइटम है, चना है 15 से स्टार्ट। उसके बाद इधर है बेंगन साहब 6 रुपए करके, अंडा चॉप कितना करके 10 रुपए करके अंडा चॉप है सर। ইফতারের ঐতিহ্যবাহী আইটেমের মধ্যে হালিম অন্যতম। এখানেও পেয়ে গেলাম সেই হালিম। আপনি এখানে পেয়ে যাবেন বিফ হালিম, মাটন হালিম ও চিকেন হালিম। भाई आपके पास क्या क्या आइटम? अपने पास 3 आइटम है भैया, चंगेजी, शाही चंगेजी, जूसी चिकन स्पेशल, और ये शाही चंगेजी का बड़ा साइज है, और ये चॉकलेट कबाब है, बहुत डिमांडिंग है, यहाँ अभी कोई नहीं बेचता है, हम ही लोग सबसे पहले बेच रहे हैं। इसके अंदर मोज़रेला का चीज होगा, और ये ऐसे ही बिना ऑयल का फ्राई होगा, एकदम ड्राई मिलेगा आपको, बोनलेस पीस जी। इसका प्राइस है, ये 2 पीस है 50 रुपए का। इसमें चिकन है और चीज है और कुछ नहीं है, पूरा मिक्स मसाला के साथ। ये 100 रुपए का प्लेट आएगा, 200 ग्राम का 500 रुपए केजी जी जी। ये जैसे हुआ ये 2 पीस, इसका दाम भैया को हुआ 130 रुपए का, बड़ा साइज का 2 पीस। कितने सालों से है? हम ये दूसरा साल है, अभी पहला दिन है। हाँ पहला दिन है भाई, अभी सेटअप भी नहीं हुआ, होने के बाद आपको दिखेगा। ये अभी हाथ लगाया आप आए। चिकन चाप, आलू चाप, ब्रेड पकौड़ा, प्याज पकौड़ा, अंडा पकौड़ा, आलू पकौड़ा, बैगन पकौड़ा, ये आइटम मेरे पास है। और क्या दाम सबका 10 रुपया, ये सिर्फ आलू चॉप पे 5 रुपए का। হঠাৎ চোখে পড়ল কিছুটা ব্যতিক্রমী আইটেম। নাম জানতে চাইতেই বলল দই বড়া। সাধারণত আমরা যে দই বড়াটা চিনি, এটা তার থেকে কিছুটা আলাদা। ঘুরতে ঘুরতে কথা হলো আরেক ভাইয়ের সাথে, যিনি খুবই আন্তরিকতার সাথে ভ্রমণ পিপাসু এবং রসনাবিলাসীদের এখানে আসার আমন্ত্রণ জানালেন।
देख रहे हैं कि हम लोग अभी जगह सीट पे खड़े हैं और यहाँ पे सबसे फेमस आपकी दिल्ली 16 चिकन है जो आपकी पूरी शहरी तक खुली रहती है और तस्कीन जिसकी चिकन पूरी शहरी तक खुली रहती है। और हमारी जो फेमस जो है नाकुदा मस्जिद जो आपके सामने जो है, और आप माहौल देख रहे हैं हमारे यहाँ माहौल कितनी अच्छी बह रही है और माहौल चल रही है। और देखिए जो रमजान करीम की जो एनवायरनमेंट है और जो एम्बियंस है वो आपको पता चल रही है कितनी खुशकिस्मती से आप देख रहे हैं कि यहाँ पे गरीबों के लिए एहतमाम की गई है सब कुछ अफ्तार की। और ये देखिए यहाँ पे अभी शाम का और माहौल होता रहेगा और भीड़ बढ़ती रहेगी और आप लाइटिंग्स भी देखते रहेंगे कितने खूबसूरत लाइटिंग्स आती रहेगी। और आइए जकेरिया स्ट्रीट आके एहतमाम करिए, एंजॉय करिए और रमजान करीम की सबको शुभकामनाएं और खुश रहिए आप लोग। अल्लाह हाफिज। তারপরে পেয়ে গেলাম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি আইটেম। আমি এটি আগে কখনোই দেখিনি, আপনারা কেউ দেখেছেন কি না কমেন্ট বক্সে জানাবেন। আইটেমটি হচ্ছে বিশাল সাইজের মাছের টুকরো ভাজা, কিন্তু টুকরোগুলো এতটাই বড় এক একটা প্রায় 1 কেজি। মাছ ভাজায় আয়ুর্বেদিক ও শাহী জাড়িবুটি মশলা ব্যবহার করা হয়, যা কিনা শাহী নবাবেরা খেত। এটি মাদ্রাজের একটি স্পেশাল আইটেম। চলুন শুনি বিক্রেতা কি বলছেন। फ्राई ये रमजान का स्पेशल तोहफा है और रमजान में सिर्फ 1 महीना ये बिक्री होता है। मछली फ्राई 440 रुपये किलो। ये डबल एम मद्रास का माल है। जड़ी बूटी का मसाला है, 52 आइटम का मसाला इसमें है। पहले मेरे दादा बेचते थे, अभी पोते लोग उनको बेच रहे हैं। और ये सोंगवा आददवा नदी है, उसका जड़ी बूटी आया है ये मसाला में। 52 आइटम का मसाला इसके साथ है। फिश एंड कबाब मच्छी फ्राई, ये शाही कबाब, ये मछली फिश फ्राई मछली कबाब खाने वाला शाही नवाब, ये रमजान का स्पेशल तोहफा 50 साल से बिक रहा है। पहले मेरे दादा बेचते थे, अभी पोते लोग बेच रहे हैं। फिश एंड कबाब आधे किलो। आइए फिश एंड कबाब मछली फ्राई खाने में बहुत लजीज है भाई। आधा किलो ठीक है। फिश फ्राई माछ भाजा गरम गरम बोलिए। ওনার কাছে পেয়ে গেলাম শাহী বাকরখানি, মিঠি রুটি, চন্দ্রকলা, নান রুটি সহ কিছু ভিন্ন আইটেম। नान रोटी है, मीठा रोटी है। ঘুরতে ঘুরতে ইফতারের সময় ঘনিয়ে এলো আর আমাদেরও ইফতার নিয়ে বসার সময় হয়ে গেল। রমজান উপলক্ষে সাজানো আলোকসজ্জার বাতিগুলো জ্বলে উঠল আর রোজাদার মুসল্লিগণ ইফতার নিয়ে বসে আজানের অপেক্ষা করতে লাগলেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দোয়া করতে লাগলেন। আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ইন কলকাতা চ্যানেল। চলছে গ্রীষ্মকাল, বাতাসে বাতাসে বইছে আম, জাম, লিচু ও কাঁঠাল পাকা মিষ্টি ঘ্রাণ। রসনাবিলাসী বাঙালিদের জন্য এ সময়টা খুব প্রিয়। আজ ছুটির দিনে আমরা ঘুরতে আসলাম কলকাতা শহরের খুব কাছে বেড়াচাপা আমের গ্রাম। বেড়াচাপা হাট সপ্তাহে 7 দিন সারা বছরই বসে। বছরের অন্য সময় এখানে সবজির হাট বসে, আর এই সময়টায় এখানে সবজির পাশাপাশি সব রকমের ফলসহ ফলের রাজা আমের বিশাল সমাহার বসে। এখানে আশেপাশে প্রচুর আম বাগান। আম বাগান থেকে আম নিয়ে বিক্রেতারা এখানে আমের পসরা সাজাতে থাকেন রাত 12টার পর থেকে। রাত 3টা থেকে সকাল 8টা পর্যন্ত এই হাট জমজমাট থাকে। চারিদিকে শুধু আম, আম আর আম।
আলফোনসো, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, দশেরি, খিরসাপাত কি নেই এখানে। আম পাড়ার সময় ভেদে এখানে আরও পাওয়া যায় ফজলি, আম্রপালি, মল্লিকা, সুবর্ণরেখা, মিশ্রিদানা, নীলম্বরী, কালীভোগ, কাঁচা মিঠা, বারোমাসি, তোতাপুরি, গোলাপ ঘাস, সূর্যপুরি, হাড়িভাঙা, কলাবতী ও রূপালী জাতের আম। কি আম আছে এটা? হিমসাগর। কত করে দাম? কত করে প্রাইস? 10 টাকা কিলো। দাদা তোমার কাছে কি আম আছে এখন? হিমসাগর আম আছে। শুধু হিমসাগর আছে। আচ্ছা, কেমন দাম? 28-30। আচ্ছা, কেমন ক্রেতা কেমন, এমনি বাজার কেমন চলছে? এরকমই চলছে। হ্যাঁ, ভালো চলছে। বেচা বিক্রি ভালো হচ্ছে খুব? হ্যাঁ, বেচা বিক্রি ভালো হচ্ছে? না না, বেচা বিক্রি এরকম ভালো নয়, বাজার ভালো নেই। বাজার ভালো এখনো জমেনি। 30 টাকা দাম বললেন। অনেক দূর দূরান্ত থেকে খুচরা বিক্রেতাগণ এখানে আম কিনতে আসে। যাতায়াতের সুব্যবস্থা আর কম দামের কারণে বেড়াচাপা হাট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। দাদার কাছে কি আম আছে এগুলো? ল্যাংড়া আছে, সব ল্যাংড়া। হিমসাগর, ওটা ল্যাংড়া। হিমসাগর আর ল্যাংড়া। ল্যাংড়া কেমন দাম চলছে? ল্যাংড়া আজকের বাজার ভালো না, 25 টাকা বলছে। আর হিমসাগর? হিমসাগর ওই দাম বলছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আচ্ছা, মোটামুটি। কি আম নিয়ে আসছেন আজকে? আজকে হিমসাগর ছিল, কিশোরভোগ ছিল, ল্যাংড়া ছিল। আচ্ছা, এই আমটা কি আম এটা যেটা দেখছি আমরা? এটার নাম হলো কিষানভোগ। এটা কেমন দাম চলছে? 20, 22, 25। আচ্ছা, আর হিমসাগর? হিমসাগর 1 নম্বর 37 টাকা, 2 নম্বর 27 টাকা। আচ্ছা, ল্যাংড়া? ল্যাংড়া 36 টাকা, 40 টাকা, 45 টাকা। আচ্ছা আচ্ছা, কেমন বেচা বিক্রি কেমন চলছে আপনার? ক্রেতা কেমন? বাজার কাটা আছে একটু। 30 টাকা আমরা যে কিছু থাকবে না দাদা। আপনি মিডিয়া তো বেকার, আপনাকে দাম রেখে লাভ হবে না। আমার বাজার বর্তমানে যা খারাপ, দাম ব্যবসায়ী শেষ। শুনে রেখে দেন, 30 টাকায় আমরা দিয়ে আমাদের কিছুই থাকবে না পাগলে। অ্যাভেলেবেল 25 টাকা বিক্রি অ্যাভেলেবেল। বাবুর আমার থেকে হয়তো হতে পারে কোনদিন, ঠিক আছে, কিন্তু আমাদের এই বর্তমানে আম ব্যবসায়ীরা শেষ। প্রয়োজনপত্রের যা দাম, লেবারের যা দাম, আমাদের কিছুই থাকবে না পকেটে। একদম সোজা সপ্তাহ কথা। লস মানে কি? বিশাল লস। একটা লেবারের দাম 700 টাকা, 1 লিটার পয়জনের দাম 4000 টাকা, 30 টাকা আম বিক্রি হয় না। সেরকম দেখছি না, মালের যে চাপ আছে সেরকম দেখছি না, বুঝলেন? বেড়াচাপা হাটে আমের প্রকারভেদে 10 টাকা থেকে 40 টাকা কেজিতে আম বিক্রি হচ্ছে। পাইকারি বিক্রয়ের পাশাপাশি আপনি চাইলে 5 কেজিও কিনতে পারবেন। তাই ছুটির দিনে বা সময় করে আপনিও ঘুরে আসতে পারেন বেড়াচাপা হাট থেকে। দাদা তুমি কোথেকে এসছো? আমি বেড়াচাপা থেকে এসেছি, ঠাকুরপাড়া। আচ্ছা, কি কি আম নিলে আজকে? হিমসাগর, গোবিন্দভোগ, ন্যাংড়া। কত করে কিনলে? 20 টাকা কিলো। সব 20 টাকা? সব 20 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, এই বাজারটা কেমন মনে হচ্ছে তোমার? বাজার তো ভালো, তবে আম বিক্রি হচ্ছে না, আর আমরা নিয়েও বেচতে পারছি না। আচ্ছা, আমের বাজার এবার খারাপ যাচ্ছে? আমের বাজার খারাপ এবারে।
আচ্ছা, মানুষ কি আম খাচ্ছে না নাকি? আম খাচ্ছে না, সব তোমার সব দাম কমাচ্ছে, দাম বেশি হলে খায় ভালো, আর কম হলে বুঝতে পারছো তখন খায় না। আচ্ছা আচ্ছা, না না খালু বা যাচ্ছে। এই বাজারটাই কেমন, বাইরে থেকে লোকজন আসে কেনার জন্য? প্রচুর বাইরে থেকে লোকজন আসে। বেড়াচাপা হাট থেকে ভারতের বিভিন্ন রাজ্যে আম পাঠানোর পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়ে থাকে। আড়তদার বা রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ আম ক্রয় করে বাঁশের তৈরি বিশেষ ঝুড়িতে করে দক্ষ হাতে আমগুলো ঝুড়িতে সাজাতে থাকে, যাতে আমগুলো নষ্ট না হয়ে যায়। আর এভাবে বেড়াচাপার আম ছড়িয়ে পড়ে সারা ভারতের বিভিন্ন রাজ্যে। পৃথিবীর সবচেয়ে বড় আম উৎপাদনকারী দেশ হলো ভারত। বছরে 25 মিলিয়ন মেট্রিক টন আম উৎপাদন হয় ভারতে। সারা বিশ্বে সবচেয়ে বেশি প্রজাতির আম পাওয়া যায় এই ভারতে। আম ভারতের জাতীয় ফল। বলছি দাদা, আমের এখন কি কি ভ্যারাইটি আছে, এখন কি কি আম চলছে? এখন ন্যাংরা চলছে আর হিমসাগর চলছে। কেমন দাম চলছে দুটো? ভালো হিমসাগর হলে 35-40 টাকার মধ্যে আছে, ন্যাংরা দাম 50 টাকা। আর কি কি আম ছিল তোমাদের কাছে যা শেষ হয়ে গেছে? গোবিন্দভোগ ছিল, বোম্বাই ছিল, ম্যাকার ছিল, তরিকা ছিল, ওগুলো এখন শেষ হয়ে গেছে, শেষের দিকে। এখন এই দুটোই চলছে, ল্যাংড়া এই দুটোই কেমন ক্রেতা কেমন চলছে? খেতে হেভি টেস্ট, ন্যাংরা তো বিশাল টেস্ট, হিমসাগর এরকম ভালো। দাদা বলছি এখানে কি কি আম আছে তোমার কাছে? আমার কাছে ল্যাংড়া আর হিমসাগর আছে। আচ্ছা, কেমন দাম চলছে ল্যাংড়ার? ল্যাংড়া এই সাইজের ল্যাংড়া কালকে 40 টাকা বেচেছি, আজকের বাজার কমা, আজকে 32 টাকা 33 টাকা বলছে। আচ্ছা, আর হিমসাগর? হিমসাগরটা আমাদের এত চেয়ে ভালো হিমসাগর হয়, এটা খারাপ হিমসাগর, এটা 22 টাকা বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা, বেচা বিক্রি কেমন চলছে, কেমন মনে হচ্ছে, ক্রেতা কেমন? বেচা বেচি খুব ভালো চলছে না, বাজারের পরিস্থিতি খুব ভালো যাচ্ছে না, বাইরের খদ্দের কম আসছে। আস্তে আস্তে কি বাড়বে বলে মনে হয়? বাজার আর বাড়বে কি, আম তো পেকে পড়ে শেষ হয়ে যাচ্ছে, থাকছে না, তার কি বাজার বাড়বে? বুঝতে পেরেছি। খদ্দেরপত্র আমটা যদি বাইরে যেত তাহলে তো এইভাবে সমস্যা হতো না, বাইরের টাকা পয়সা কিছু আসতো আমাদের, সেটা তো যাচ্ছে না। বাইরে যাচ্ছে না বলে তোমাদের আমাদের এই অবস্থা। একটা লেবারের দাম 700 টাকা জমির দাম, না দিয়ে খাটিয়ে আমরা আম বাগানের ব্যবসায়ীরা ঠিকভাবে চলতে পারছি না। বুঝতে পেরেছি।
থেকে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কলকাতার অন্য কোনো স্থানে অন্য কোনো তথ্যমূলক প্রতিবেদন নিয়ে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ আসছে, কেনাকাটা বাড়ছে। নিউ মার্কেট বড় বাজার পেরিয়ে ঈদ বাজার জমে উঠেছে বড় বড় শপিং মলগুলোতেও। রোজা রেখে একটু আরামায়েশে খোলামেলা পরিবেশে ও শীতল হাওয়ায় শপিং করার জন্য কলকাতায় অনেকগুলো সুপরিসর শপিং মল রয়েছে। আজ আমরা এসেছি সিটি সেন্টার 2-এ। সিটি সেন্টার 2 2009 সালে নির্মিত হয়েছে। এটি নিউ টাউনে অবস্থিত। সিটি সেন্টার 2 বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং সামাজিক কেন্দ্র হিসেবে পরিচিত। 3,50,000 বর্গফুটের বিশাল পরিসর নিয়ে এর পথ চলা। কেনাকাটা, ডাইনিং ও বিনোদনের এক অপূর্ব আকর্ষণীয় মিশ্রণ এই সিটি সেন্টার 2। 40,000 বর্গফুটের খোলামেলা পরিবেশ, প্রায় 700 পার্কিং স্পেস, 4টি সিনেপ্লেক্স, নামিদামি সব ব্র্যান্ড শপ সহ প্লে জোন ও ফুড কোর্টের সুপরিসর আয়োজনের কারণে সিটি সেন্টার 2 সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সিটি সেন্টার 2 এর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে প্যান্টলুনস, ম্যাক্স, রিবক, বিং হিউম্যান, লিভাইস, মিয়া বাই তানিস্ক, অ্যাপল স্টোর, লেন্সকার্ট, ক্যাফে কফি ডে, টি জাংশন, মান্যভার, রেনি সহ আরও নানান ধরনের ব্র্যান্ড শপ ও বিশাল সিটিং এরিয়া, যেখানে রয়েছে অনেকগুলো ছোট ছোট ফুড কোর্ট। আপনি চাইলে বসে রেস্টও করতে পারবেন, আবার চাইলে কিছু খেয়েও নিতে পারবেন। প্রচুর ঈদ কালেকশনের পাশাপাশি চলছে ডিসকাউন্ট অফার। গ্রাউন্ড ফ্লোরের ইনডোর সাইডে রয়েছে ব্ল্যাকবেরি, অ্যাডিডাস, ব্লু স্টোন, গ্যাপ। সাথে রয়েছে সুইস বিউটি, ফেসেস কানাডা, কালারবার সহ কয়েকটি ব্র্যান্ডেড কসমেটিক্সের ছোট ছোট আউটলেট। এখানে প্রত্যেক ধরনের কসমেটিক্স দেখে সোয়াচ করে কিনতে পারবেন। আর ফার্স্ট ফ্লোরে রয়েছে বিবা, লুই ফিলিপ, অ্যালেন সোলি, অরেলিয়া, বাজার কলকাতা সহ বিভিন্ন আরও শোরুম। সেকেন্ড ফ্লোরে রয়েছে হাই ক্লাস বিউটি স্যালন, বিসিশিয়ান, পিসি চন্দ্র জুয়েলার্স সহ বেশ কিছু ব্র্যান্ডেড আউটলেট। গ্রাউন্ড ফ্লোরে আরও রয়েছে জুতার কালেকশন, ইঞ্চ 5, পুমা, মোচি, বাটা, ক্রক্স সহ বেশ কিছু আউটলেট।
ছোট ছোট ফুড কোর্টের পাশাপাশি রয়েছে ফুড চেইন শপ কেএফসি, ম্যাকডোনাল্ড, পিৎজা হাট, সাথে রয়েছে বুফে রেস্টুরেন্ট বারবিকিউ নেশন। সিনেমা প্রেমীদের জন্য রয়েছে সুপরিসরে 4টি সিনেপ্লেক্স। বাচ্চাদের প্লে জোনের পাশাপাশি রয়েছে সব বয়সীদের জন্য ফান জোন। সবশেষে ক্লান্তি দূর করতে ওপেন টেরেসে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আজকের মতো শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে রেলওয়ে। নিরাপদ, আরামদায়ক, দ্রুতগতি ও সহজলভ্যতার কারণে ভারতীয় রেলওয়ে বিশ্বের 4র্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কের স্বীকৃতি অর্জন করেছে। প্রতিদিন 13,000 ট্রেন পরিচালনার জন্য এতে রয়েছে 18টি জোন ও 73টি ডিভিশন। ভারতীয় পূর্ব রেলওয়ের অধীন শিয়ালদহ রেল স্টেশন কলকাতাবাসীর যাতায়াতকে সহজতর করেছে। 1862 সালে চালু হওয়া এই স্টেশন দিয়ে প্রতিদিন 15 লাখের অধিক যাত্রী যাতায়াত করে। প্রতিদিন 356টি ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে যায় এবং 354টি ট্রেন এখানে আসে। এটি কলকাতার দৈনন্দিন পরিবহনের অন্যতম প্রধান শক্তি, যা অফিস যাত্রী, ছাত্রছাত্রী এবং অন্যান্য দৈনিক যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা প্রদান করে। এখানে রয়েছে কয়েকটি নামী ব্র্যান্ডের শোরুম, উন্নত মানের ফুড কোর্ট, সুপেয় পানির ব্যবস্থা, হেল্প ডেস্ক, ইমার্জেন্সি কার্ড সহ আরো অনেক সুযোগ সুবিধা। 21টি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত এই স্টেশন বিশ্বের সবচেয়ে ব্যস্ততম লোকাল স্টেশন। আধুনিকতার ছোঁয়ায় এই স্টেশনে যাত্রীদের জন্য রয়েছে সুপরিসর ওয়েটিং রুম, পাশাপাশি ঘন্টায় 12 টাকা পরিশোধ করে আপনি এসি ওয়েটিং রুমও ব্যবহার করতে পারবেন।
প্রায় 100টিরও বেশি টিকিট কাউন্টার থাকায় আপনি অনায়াসে টিকিট সংগ্রহ করতে পারবেন। নিরাপদ ভ্রমণে ভারতীয় রেল আপনার এক বিশ্বস্ত সঙ্গী। আনন্দে ভ্রমণ করুন ভারতীয় রেলে। ভ্রমণ, শপিং, চিকিৎসা, বিনোদন সহ কলকাতার দৈনন্দিন জীবনের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই লাইফ ইন কলকাতা চ্যানেলে। বাচ্চাদের ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হলো গতকাল। চলছে সেশন ব্রেক। ও হ্যাঁ, বলে রাখা ভালো, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক সেশন হয় এপ্রিল টু মার্চ মাস। তাই এই সময়টাতেই আমরা বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়ানো, নানা বাড়ি, দাদা বাড়ি এসব বেড়ানো সহ আনন্দ ছুটি কাটিয়ে থাকি। বাংলাদেশে যা আমরা সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসে করি। আর এরই ধারাবাহিকতায় আজ আমরা যাচ্ছি ঘরের কাছেই নিউ টাউন সেন্ট্রাল মল চত্বরে, যেখানে চলছে নিউ টাউন উৎসব ও মেলা। কলকাতা শহরের প্রাণকেন্দ্র বিশ্ব বাংলা মোড় থেকে পায়ে হাঁটা দূরত্বে এত বিশাল আয়োজন, আলোকিত সাজসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে চলছে নিউ টাউন উৎসব ও মেলা। আমাদের সাথে আপনারাও চলুন, ঘুরে আসি মেলা থেকে। মেলায় ঢুকে প্রথমেই চোখে পড়ল হাতে তৈরি বেতের অনেক রকম সামগ্রী, আর তার পাশেই ছিল হাতে তৈরি বাঁশ, খেজুরের পাতা, ডাল, বিভিন্ন গাছের ফল দিয়ে বানানো গৃহসজ্জার সামগ্রী। দাদা, এগুলো কি তুমি নিজে তৈরি করো সব? হ্যাঁ, নিজে হাতে তৈরি করি। কেমন কিভাবে তৈরি করো, কি ম্যাটেরিয়াল? এগুলো সব রকম আছে, বাঁশ আছে, তালপাতা আছে, খেজুর গাছের ডাল আছে, গাছের ফল আছে, এসব দিয়ে তৈরি হয়। কেমন প্রাইসিং রাখছো এগুলো? প্রাইস 10 টাকা থেকে 50 টাকা পর্যন্ত আছে পার পিস। মেলায় প্রথম দিকেই ছিল আফগানিস্তানের ড্রাই ফ্রুটের স্টল।
মেলা মানেই তো বাচ্চাদের জন্য আয়োজন। ছিল শিশুদের জন্য প্লে জোন, আর ছোট বড় সকলের আনন্দ দ্বিগুণ বাড়াতে ছিল বিভিন্ন রকমের রাইড। আর সেসব রাইডে বাচ্চাদের সাথে সাথে সমান তালে বড়দেরও উপভোগ করতে দেখা যাচ্ছিল। মেলায় ঘোরাঘুরি আর রাইড উপভোগ করতে করতে খিদে পেয়ে গেল। রকমারি খাবার ও সুসজ্জিত ফুড স্টলগুলো থেকে চোখ ফেরানো দায়। কাস্টমার কাছে কিছু বলে নিয়ে যাবো না, ভালো আমরা মাছ মোটা হয়ে গেলে মোটা মাছ লাগবে কাটবে, শুকনো মালে কাটবে কি শুকনো মালে মেলায় ক্রোকারিজ আইটেমের ছিল বিশাল সমাহার। স্টিলের ক্রোকারিজ, কাঁচ এবং চীনামাটির ক্রোকারিজ, মেলামাইনের ক্রোকারিজ, বিশেষ আকর্ষণ মাটির ক্রোকারিজ এবং ব্যতিক্রমী বাঁশের তৈরি ক্রোকারিজ। একটি স্টল ছিল যার সবকিছুই পিতল এবং কাঁসার তৈরি, আর ছিল মেয়েদের পছন্দের বিভিন্ন ধরনের গয়নার বেশ কিছু স্টল। এরপর একটি হ্যান্ডিক্রাফটের চমৎকার স্টল পেলাম, কথা বলে নিলাম তার সাথে। তুমি বলবে তোমার কাছে কি কি अवेलेबल আছে? আমাদের কাছে কুশন কভার, ওয়াল হ্যাঙ্গিং, এটি টেবিলে দিতে পারো, ওয়ালে লাগাতে পারো, ছোট ব্যাগ হবে, পার্সের ভ্যারাইটি অনেক আছে, বড় আছে, ছোট বড় সব মিক্সে হবে, হ্যান্ডমেকে হবে পুরো। যাওয়ার জন্য সব কিছু পাবে, ছোট দিয়ে বড় আইটেম সব।
ওয়াল পিস, স্কোয়ার, রানার, সব ভ্যারাইটিস পাবে। ব্যাগগুলোর কেমন প্রাইস আছে? ব্যাগগুলো এই 1100 টাকা দিয়ে স্টার্ট নেই। 1100 টাকা, 900 টাকা, 600, 400, এই ক্লাচ 200 দিয়ে 600 টাকা পর্যন্ত আছে। 200, 500, 600। এগুলো কি আছে? এটা টেবিলে লাগাও, বলে লাগাও, দু জায়গায় ইউজ করতে পারো। প্রাইস কেমন? এগুলো আছে তোমাকে ডিসকাউন্ট করে 1000 টাকা পড়বে। এগুলো আসলে ম্যাটেরিয়াল কি? হ্যাঁ, ম্যাটেরিয়াল এই ওই ধাগার কাজ আছে, এটা হ্যাঁ সুতোর কাজ। এগুলো সব এমনি হেভিও আছে, ওয়াল হ্যাঙ্গিং হেভি ওয়ার্ক ওয়াল পিস। এটা তোমাকে পড়বে 1400 টাকা। 1650 দাম আছে, ডিসকাউন্ট করে 1400 টাকা। হ্যাঁ, এমনি স্কোয়ার পাবে টেবিলে ওয়ালে লাগাবার জন্য। এর দাম আছে 1550, ডিসকাউন্ট করে 1300 টাকা পড়বে। ঠিক আছে। আমাদের স্টলের নাম আছে বেলা হ্যান্ডিক্রাফট, আর আমাদের স্টলের নম্বর আছে 26। সবাই আসবে এখানে, তোমরা এখানে সব নিলে তোমাকে ভালো ডিসকাউন্ট করে দেবো। যেটা বলেছি ওর দিয়েও বেশি করে দেবো। বই সবসময় আমাকে একটু বেশিই টানে। বইয়ের স্টলে ঢুকে বইয়ের মলাটের গন্ধে হারিয়েই গিয়েছিলাম। বই হাতে নিয়ে প্রাণের 21-এর বইমেলার স্মৃতি ফিরে এসেছিল মনে। দেশের বাইরে দেশের গন্ধ, দেশের ঐতিহ্য জামদানি শাড়ি দেখে তো মন আনন্দে আত্মহারা। কথা বললাম দেশীয় ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছরই ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় এক্সিবিশন করি। আমাদের বাড়ি ঢাকার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা তারাবো পৌরসভাতে। আমরা মূলত বিভিন্ন এক্সিবিশন করি কলকাতা এবং দিল্লি, আসাম, আগরতলাতেও করি। বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এবং লোকাল ফেয়ারও অংশগ্রহণ করি। এখানে আমাদের কাছে পাচ্ছেন অরিজিনাল ঢাকাই জামদানি, ঢাকাই সিল্ক, মিরপুরের কাতান সহ আরো বিভিন্ন রকমের শাড়ির বিপুল সমাহার। প্রাইস কেমন এখানকার? এখানে প্রাইস 3000 থেকে শুরু করে ধরে রেখেন ঢাকাই জামদানি 20-22 হাজার অব্দিও আছে। এত দামিটা চলে না, এখানে 8-9 হাজারের মধ্যে চলে। আর মিরপুরের কাতান আছে যেগুলো 2000 থেকে 5000-এর মধ্যে। সিল্ক, রাজশাহী সিল্ক আছে। জামদানি 3 পিস আছে 2000-2500-এর মধ্যে। ছাড়া যদি কেউ আপনার থেকে এখান থেকে কলকাতা থেকে কেউ শাড়ি বা 3 পিস নিতে চায় তাহলে তাদের জন্য কিভাবে? তাদের জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইন্ডিয়ার একটা নাম্বার আছে 9830582670, এটার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপের নাম্বারের থেকে কল করলে মোবাইলের মাধ্যমে পছন্দ করলে আমরা হোম ডেলিভারিতেও দিতে পারবো। জি, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। মেলা প্রাঙ্গণে দেখতে পেলাম বাবা, মা ও বাচ্চার মজার খুনসুটি। বেশ ভালোই লাগছিল। ফ্যামিলিকে নিয়ে আসছেন? তো প্রত্যেক বছর আসার চেষ্টা করি, এর জন্য তো আরো বেশি করে, যেখানে এনজয় করতে পারবে রাইডস,
প্লাস আমাদের টুকটাক যদি কিছু কেনাকাটি করার থাকে করে নিতে পারি। খাবার দাবার অন্যান্য সবকিছু নিয়ে হ্যাঁ হ্যাঁ, এখানে লাইভলি, খুব এরিয়াটা খুব লাইভলি, আমাদের ভালোই লাগে টাইম পাস করতে। আর টাইম টু টাইম হতে থাকে এই জায়গাটায়, তো বেশ আমাদের এনজয়মেন্টের একটা জিনিস এখানে। আর এমনি প্রাইসিং গুলো কেমন মনে হচ্ছে আপনার কাছে? প্রাইসিং রিজনেবল, সবাই এরিয়াটা নিউটন ভেবে ভাববে যে হয়তো অনেক কিছু হাই প্রাইসে থাকবে, কিন্তু প্রাইসটা রিজনেবল লাগছে সবকিছু। আর টুকটাক অ্যাভেলেবল জিনিস মানে হাউস হোল্ড জিনিসগুলো তো ভালোই জিনিস আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। মেলায় ছিল একটি ইনডোর ফাউন্টেনের স্টল, দেখেই শান্তি শান্তি লাগছিল। চা সারাদিনের ক্লান্তি মেটাতে আর ইফতারের পর যেন প্রশান্তির ছোঁয়া, তাও আবার কলকাতার বিখ্যাত মাটির কাপের চা। মেলাটা আমি অফিস আমার সামনেই আছে, তো অফিস থেকে যাওয়ার সময় মেলাটা 2-3 দিন দেখলাম। তো আজকে ভাবলাম আমি ওয়াইফের সাথে মেলাটা একবার দেখে আসি। তো মেলাটা ঘুরে ভালোই লাগলো। এখানে আফগানিস্তানের স্টল আছে, হ্যাঁ, বাইরে ড্রাই ফ্রুটস আছে, তারপর রাইডস আছে, আর সস্তাতে অনেক কিছু হাউস হোল্ড জিনিসগুলো পাওয়া যাচ্ছে। তো ভালোই লাগলো। আর এই যদিও ফুড কিছু এখানে ট্রাই করিনি, তো বেটার বাইরে ওটা ট্রাই করব। ওভারঅল প্রাইসিংটা কেমন লেগেছে আপনার? প্রাইসিং হ্যাঁ মোটামুটি ভালোই, কিন্তু শাড়ি বা এগুলো দেখিনি, কারণ ওই বাংলাদেশে কিছু শাড়ি এসছে ওগুলো দেখা হয়নি। তো বাকি টুকটাক দেখলাম যে হ্যাঁ ঠিকঠাকই আছে, ভালোই। থ্যাংক ইউ। এক ভাইয়ের সাথে কথা বলতে বলতে বেরিয়ে এলাম মেলা থেকে। বাচ্চারাও ক্লান্ত, বাড়ি ফেরার পালা। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ইন কলকাতা চ্যানেল থেকে। আমরা প্রায়শই যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে চিকিৎসা, শিক্ষা বা বিভিন্ন কাজে আসছেন, তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি বা হেল্প করার চেষ্টা করি। আজকেও আপনাদের জন্য কিছু তথ্য তুলে ধরতে যাচ্ছি। তাহলে বাংলাদেশ ইমিগ্রেশনে আপনি কি কি পেপার শো করবেন বা কি কি পেপারস আপনাকে দেখাতে হতে পারে, এটা প্রায়শই আমাদেরকে বিভিন্ন জন প্রশ্ন করছেন। যারা নতুন আসছেন তারা বাংলাদেশ ইমিগ্রেশনে আপনি যদি মেডিকেল ভিসায় আসেন, তাহলে আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা শো করতে হচ্ছে, দেখাতে হচ্ছে যে আপনি কোথায় ডাক্তার দেখাবেন। প্লাস আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার এনওসি, আর যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্সের কপি দেখাতে হচ্ছে। এই খুব বেশি এখানে আর পেপার প্রয়োজন হচ্ছে না, বা আপনাকে খুব বেশি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে না। কিন্তু আপনি যখন ইন্ডিয়ায় প্রবেশ করবেন, ইন্ডিয়ান ইমিগ্রেশন, তখন অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাতেই হবে। আপনি কোন হাসপাতালে যাচ্ছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে কিনা। আমরা অনেকে কি করছি, বিভিন্ন এজেন্সির মাধ্যমে
আপনার ভিসা প্রসেসিং করে থাকি, যারা নিজেরা করতে পারছি না বা ডেট পাচ্ছি না, বিভিন্ন কারণে আমরা এজেন্সির সহায়তা নিয়ে থাকি। তাহলে এজেন্সি অনেক সময় আপনাকে আপনার ডেটটা নিয়ে দিচ্ছে, আপনার ভিসা হচ্ছে, কিন্তু এর মধ্যে হয়তো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এক্সপায়ার হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা হয়রানির শিকার হতে হবে ইমিগ্রেশনে। তাহলে আপনাকে অবশ্যই ভারতে প্রবেশের আগে আরেকবার চেক করতে হবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ভ্যালিড কিনা। যদি ভ্যালিড না হয় তাহলে আপনাকে নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসতে হবে। অনেকে আবার ভিসা পাওয়ার পরেও দেরি করছেন আসতে, বিভিন্ন কারণে আপনার হলো অ্যাপয়েন্টমেন্ট তারিখটা এক্সপায়ার হতেই পারে। সেই ক্ষেত্রে আপনাকে চেক করে আসতে হবে যে হ্যাঁ আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ভ্যালিড আছে কিনা। যদি ভ্যালিড না হয় তাহলে আপনাকে ইমিগ্রেশন থেকে রিটার্ন করে দিতে পারে, আপনার এন্ট্রি রিফিউজ করে রিফিউজ একটা সিল দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে পারে বাংলাদেশে। তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন আপনি যাতে না হন বা এই ধরনের প্রশ্নের সম্মুখীন যাতে আপনি না হন, সেই জন্য আপনাকে আপনার অ্যাপয়েন্টমেন্টের পেপারটা অবশ্যই ভ্যালিড কিনা সেটা চেক করে তারপরে আসতে হবে। তারপরে আসুন, আপনি ভারতে কোথায় থাকবেন, হোটেলে থাকবেন না আত্মীয়ের বাড়িতে থাকবেন, কোথায় থাকবেন তা আপনাকে ওই ফর্মে উল্লেখ করতে হচ্ছে এবং এটা সঠিক অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। প্লাস এখন ইমিগ্রেশন চাচ্ছে একটা ইন্ডিয়ান নাম্বার আপনি দিন সেখানে, কিন্তু ইন্ডিয়ান নাম্বার যদি আপনার কাছে না থাকে আপনি বাংলাদেশের নাম্বার দিতে পারেন, কিন্তু ওরা চাচ্ছে যে আপনি যে রেফারেন্সে ভিসা করেছেন ইন্ডিয়ান একজন রেফারেন্স লাগে, সেই রেফারেন্সে হোক বা পরিচিত কারো হোক, আপনি একটা ইন্ডিয়ান মোবাইল নাম্বার সেখানে ফর্মে দিন। চেষ্টা করবেন সেই নাম্বারটা দিতে, না হলে আপনি বলবেন যে আমার ওরকম কেউ নেই যে আমি বাংলাদেশের নাম্বারটাই দিতে যাচ্ছি, সেটা আপনি কথা বলে নিতে পারেন। এই হলো ইমিগ্রেশনের ব্যাপার। ইমিগ্রেশন আপনার যদি এইসব পেপারস আপনি দেখাতে পারেন তাহলে আপনাকে ইমিগ্রেশন নিয়ে খুব বেশি ঝামেলা করতে হচ্ছে না বা আপনাকে খুব বেশি কষ্টের সম্মুখীন হতে হচ্ছে না। যেহেতু এখন যাত্রী সংখ্যা কম, শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট কিছু এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আপনি খুব বেশি সময় হয়তো লাগছে না যে আপনাকে ইমিগ্রেশন শেষ করে বেরোতে। ইমিগ্রেশন শেষ হওয়ার পরে এটা হলো খুবই গুরুত্বপূর্ণ আসলে, হ্যাঁ এটা একটা চক্র কাজ করে বাইরে। আপনি যখন ইমিগ্রেশন পার করবেন, ইন্ডিয়ান ইমিগ্রেশনটা পার করবেন, বের হওয়ার পরে দেখবেন গেটে অনেক লোক জটলা পাকিয়ে আছে, সেখানে অনেকগুলো লোক আপনি দেখতে পাবেন। দেখার পরে তারা আপনাকে বলবে যে আপনি শ্যামলী বাসে এসছেন, আপনি গ্রিন লাইনে আসছেন, আমাকে পাসপোর্ট দেন, আমি অমুক গাড়ির লোক বা অমুকের লোক, এবার বলে আপনার কাছে পাসপোর্ট চাইবে। কিন্তু এমন হতে পারে বা এমন হচ্ছে যে তারা বলছে যে আপনি মেডিকেল ভিসায় আসছেন, এখানে আবার এন্ট্রি করতে হয়, পুলিশ এন্ট্রি করতে হয়, থানা এন্ট্রি করতে হয়, এটা আমাকে দিন, আসুন আমার সাথে, এই বলে আপনাকে সে একটা তাদের অফিসে নিয়ে যাবে বা কোনো একটা ঘরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাকে একটা ফলস পেপার দেখাবে, দেখিয়ে পরে বলবে এখান থেকে আপনাকে আপনার বাংলা টাকা বা ডলার এখানে আপনাকে এক্সচেঞ্জ করে নিতে হবে। এই করে সে আপনার কাছে 18% জিএসটি দাবি করবে যে আমাদের এখানে নিয়ম হলো যে আপনি যা টাকা ভাঙাবেন অথবা ডলার ভাঙাবেন আপনাকে 18% জিএসটি দিতে হবে। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুল তথ্য, এটা একটা প্রতারণা, এটা একটা ফাঁদ আপনার জন্য। ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন পর্যন্ত বাংলাদেশের মানি এক্সচেঞ্জের জন্য বা বাংলাদেশিদের জন্য এরকম কোনো জিএসটি আরোপ করেনি যে আপনাকে 18% জিএসটি দিতে হবে। দ্যাট মিনস সে 18% আপনার থেকে একটা প্রতারণামূলক ভাবে আপনার থেকে টাকাটা কেটে নিচ্ছে। তাহলে আপনি কি করতে হবে যে কারো কাছে পাসপোর্ট দিবেন না হাতে, সেটা যেই হোক। আপনি ইমিগ্রেশন পার হয়েছেন মানে আপনার পাসপোর্টের আর কোনো কাজ নেই। এখন আপনি আপনার মতো করে আপনি টাকা ভাঙান অথবা আপনার গন্তব্যস্থানে গিয়ে টাকা ভাঙান, ডলার ভাঙান, সেটা আপনার ব্যাপার। কিন্তু কারো কাছে পাসপোর্ট দিয়েছেন তো আপনি বিপদে পড়েছেন। রিসেন্ট এই 2-3 দিন আগের কথাই বলছি, আমার সামনেই একজন বাংলাদেশি যাত্রী যিনি মেডিকেল ভিসায়, সম্ভবত উনি ওনার ওয়াইফ আর একটা ছোট বাচ্চা নিয়ে আসছেন। উনি খুব সম্ভবত শ্যামলী বাসে করে আসছিলেন। প্রথমবার আসছেন, বুঝতে পারেননি, দালালদের কাছে বা এরকম প্রতারকদের কাছে উনি পাসপোর্ট দিয়ে দিয়েছেন। ইমিগ্রেশন পার হওয়ার পরে তারা দূরে কোথাও তাকে নিয়ে গিয়ে আটকে রেখেছিল। তাই 1 ঘন্টা পরে শ্যামলী বাসের যে কাউন্টারের লোকজন আছে তাদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় ফ্যামিলি সহ। ওনার কাছে অনেকগুলো ডলার ছিল, আমি কত ডলার ঠিক দেখিনি,
এই ডলার তারা বলছে আমাদের এখানে ভাঙাতে হবে এবং আপনাকে 18% জিএসটি দিতে হবে। যাই হোক, শ্যামলী বাসের সহযোগিতায় বা কাউন্টারে যারা ছিলেন এদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এই ধরনের চক্রের হাত থেকে আপনারা সাবধান থাকবেন। আপনি বর্ডার ক্রস করার পরে কারো কাছে পাসপোর্ট দিবেন না, এটা বাংলাদেশে হোক বা এপারে হোক। পাসপোর্টের কাজ অন্য কারো কাছে নেই। হ্যাঁ, আপনার পাসপোর্ট ইমিগ্রেশন চেক করবে, কাস্টমস আছে তারা চাইতে পারে আপনার কোনো প্রবলেম থাকলে। এছাড়া বাহিরে কারো কাছে পাসপোর্ট দেওয়ার কোনো যুক্তি নেই বা আপনি পাসপোর্ট দিবেন না। আর আরেকটি বিষয়, আমরা যারা রেগুলার আসছি বা এখন আসছেন আপনারা, একটা জিনিস একটু খেয়াল করবেন, সেটা হলো যে 12টার পরে আপনি ইন্ডিয়ান বর্ডারে থেকে আপনার গন্তব্যে যাওয়ার জন্য, দ্যাট মিনস আপনি এয়ারপোর্ট যাবেন বা নিউ মার্কেট যাবেন, যেখানে যান না কেন, বর্ডার থেকে আপনি কোনো বাস পাচ্ছেন না। মানে যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে বাস মালিক কর্তৃপক্ষ বা বাস কর্তৃপক্ষ বাসের সংখ্যাটা কমিয়ে দিয়েছে। এমনিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে দিল্লি যেখানে 10টা 15টা পর্যন্ত বাস আসতো বেনাপোল পর্যন্ত, বা কিছু বাস সরাসরি কলকাতা পর্যন্ত। সেই ক্ষেত্রে এখন একটা কি দুটো বাস আপনার আসছে, যেহেতু যাত্রী নেই। তাহলে আপনার এই দুপুরের পরে মানে 12টার পর থেকে আপনি ইন্ডিয়ান বর্ডার থেকে আর কোনো বাস পাচ্ছেন না আপনার গন্তব্যে যাওয়ার জন্য। তাহলে আপনাকে কি করতে হচ্ছে, হয় আপনাকে প্রাইভেট ট্যাক্সি ভাড়া করে যেতে হচ্ছে অতিরিক্ত টাকা দিয়ে, অথবা আপনাকে কি করতে হচ্ছে, টোটোতে করে বনগাঁ রেল স্টেশন থেকে আপনাকে শিয়ালদা বা যেখানে যাবেন আপনি সেখানে নামতে হচ্ছে, দমদম যেখানে যান সেখানে নেমে গন্তব্য যেতে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যদি অসুস্থ রোগী নিয়ে আসেন বা ছোট বাচ্চা নিয়ে আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আপনার জন্য এই লোকাল ট্রেনে যাতায়াত করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যদি বাসে যাতায়াত করতে চাই, এসি বাসে যাতায়াত করতে চাই বর্ডার থেকে, তাহলে আমাকে কি করতে হবে, 12টার আগে প্রবেশ করতে হবে। তাহলে আপনি বাস পাবেন। এরপরে আসলে বাস পাওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে। আপনাকে হয় ট্যাক্সিতে যেতে হবে, না হয় লোকাল ট্রেনে যেতে হবে। এই হলো মোটামুটি বর্ডারের অবস্থা। হ্যাঁ, আর এমনিতেই যেহেতু যাত্রী সংখ্যা কম, আপনি অল্প সময়ে আরামদায়ক ভাবে বর্ডার ক্রস করতে পারছেন, এগুলো নিয়ে সমস্যা হচ্ছে না। যদি আপনার পেপারস সব ঠিকঠাক থাকে, আপনাকে খুব বেশি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে না। এগুলো একটু মাথায় রাখবেন আপনারা। আর আমরা যেহেতু কলকাতায় বসবাস করছি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যারা বাংলাদেশ থেকে আসছেন মেডিকেল বিষয়, স্টুডেন্ট বিষয়, তাদেরকে বিভিন্নভাবে তথ্য দিয়ে বা পরামর্শ দিয়ে হেল্প করার জন্য। আপনাদের যদি সেরকম কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নির্দ্বিধায়। আমরা চেষ্টা করি সবাইকে পরামর্শ দিয়ে হোক বা যে যার যেরকম প্রয়োজন হেল্পের তা দিয়ে তাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। যে বা যারা বিভিন্ন রকম অসুস্থতায় ভুগছেন তাদের জন্য দোয়া রইল, যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। দোয়ার পাশাপাশি যাদের দাওয়াও প্রয়োজন তাদের জন্য বলছি, আপনি কি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চিকিৎসা সেবা নিতে আগ্রহী? বাংলাদেশ থেকে আপনি চিকিৎসা করাতে যাচ্ছেন ইন্ডিয়া এসে, তাহলে আপনাকেই বলছি, বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা কেন হচ্ছে না? আপনি প্রকৃত রোগী হওয়া সত্ত্বেও কেন ভিসা পাচ্ছেন না? কখনো কি ভেবেছেন? আসলে সব পেপারসও আপনি জমা দিচ্ছেন ঠিক মতো, সবকিছুই ঠিক আছে, কিন্তু এরপরও কেন ভিসা পাচ্ছেন না? আসলে আমরা সঠিক পেপারসগুলো সঠিকভাবে উপস্থাপন করতে পারছি না, কারণ ভিসা অফিসার আপনাকে দেখছে না, দেখছে আপনার পেপারস। তাহলে পেপারস দেখেই সে আপনাকে মূল্যায়ন করছেন। আপনাকে ভিসা পাওয়ার জন্য সঠিক পেপারস সঠিকভাবে উপস্থান করাটাই হলো জরুরি। আপনাকেই সহযোগিতা করার জন্য আপনার পাশে আছে নিধিরা ট্যুরিস্ট গাইড। নিধিরা ট্যুরিস্ট গাইড আপনাকে মেডিকেল ভিসা প্রসেসিং থেকে শুরু করে ইন্ডিয়া আসা যাওয়া, ইন্ডিয়ায় থাকা খাওয়া, প্লাস চিকিৎসা নিতে আপনি কোন হাসপাতালে যাচ্ছেন, কিভাবে যাবেন,
কোন ডাক্তার দেখাবেন, সবকিছু মিলিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য আপনার পাশে আছেন নিদ্রা ট্যুরিস্ট গাইড। আমাদের সহযোগিতা নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। জীবনে অভিজ্ঞতার শেষ নেই। অভিজ্ঞতার এক চমৎকার উদাহরণ দিয়েছিলেন আমার খুব কাছের মানুষ। স্যার আমাদের তিনজনকে স্টেজে রাখলেন। প্রথমত সদ্য MBA কমপ্লিট করা তরুণ, যিনি নতুনই জয়েন করেছেন কোম্পানিতে, আর আমি যার অভিজ্ঞতা কোম্পানিতে প্রায় 10 বছরের বেশি, আর স্যার নিজে। স্যারের অভিজ্ঞতা প্রায় 20 বছর থেকে 25 বছর কোম্পানিতে। তিনজনকে স্টেজে ডেকে সবাইকে বললেন, দেখুন যে তরুণ গত 2 মাস আগে জয়েন করেছে কোম্পানিতে, তার অভিজ্ঞতা 2 মাস, কিন্তু শিক্ষাগত যোগ্যতা MBA। মাঝে আমি আমার শিক্ষাগত যোগ্যতা MBA, অভিজ্ঞতা 10 বছর প্লাস। স্যারের শিক্ষাগত যোগ্যতাও একই MBA, কিন্তু অভিজ্ঞতা 20 বছর প্লাস। এখানেই হলো মজার বিষয় যে গত 2 মাস আগে জয়েন করেছে কোম্পানিতে, তিনি যে সম্মানই পাচ্ছেন কোম্পানি থেকে, তার প্রায় 2 গুণ সম্মানই পাচ্ছিলাম আমি, আর আমার 4 গুণ বেশি সম্মানই পাচ্ছিলেন আমার স্যার। তখন স্যার সবাইকে জিজ্ঞেস করলেন, সবার শিক্ষাগত যোগ্যতা এক, তাহলে কেন তিনজনকে 3 গুণ সম্মানই কোম্পানি দিচ্ছেন? অর্থ হলো বা কারণ হলো অভিজ্ঞতা। শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি অভিজ্ঞতার একটা বড় মূল্য বা অভিজ্ঞতার একটা মূল্যায়ন আছে। নিদ্রা ট্যুরিস্ট গাইড জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে বর্তমানে একটি পরিপূর্ণ নাম। আমাদের 20 বছর বেশি অভিজ্ঞতার প্রেক্ষিতে আমরা যে জ্ঞান অর্জন করেছি বা যে অভিজ্ঞতা অর্জন করেছি, এতে বর্তমান সময়ে ভারতীয় ভিসা কিভাবে করতে, আপনি যখন ভারতে চিকিৎসা করতে আসার জন্য প্ল্যান করেছেন, তখন নিশ্চয়ই চিন্তা করেন নানান বিষয়, যাব, কোথায় উঠব, কিভাবে যাব, অনেক প্ল্যান আপনার মাথায় ঘোরে। তাহলে আপনি যদি সাথে একজন অভিজ্ঞ লোক থাকে, আপনার বাসা থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত, আবার হাসপাতাল থেকে আপনার বাসা পর্যন্ত, তাহলে কেমন হয়? সেই সার্ভিসটাই নিদ্রা ট্যুরিস্ট গাইড আপনাকে দিচ্ছে। আপনার ভিসা থেকে শুরু করে, প্রথমত আপনাকে ভিসা পেতে হবে, সেখানে তো আছেই বিভিন্ন রকম পেপারস ওয়ার্ক বা এম্বাসি ফেস করা, এগুলো তো আপনাকে সচরাচর অন্যরাও করে থাকে, আমরাও করব। এর বাইরে আমরা যেটা দিচ্ছি সেটা হলো, আপনি যখন ভারতে আসার জন্য প্ল্যান করছেন, তখন থেকে আপনার সাথে আমাদের একজন গাইড থাকবে। ঢাকা থেকে আপনি যখন রওনা দিবেন, বা এয়ারে আসুন অথবা বাই রোডে আসুন, আপনার সাথে একজন গাইড আমাদের বর্ডার পর্যন্ত হেল্প করবে। বর্ডার পার করে দেওয়ার পরে অথবা আপনি এয়ারপোর্টে আসার পরে, মানে ইন্ডিয়ায় প্রবেশের পরে, তখন আবার আমাদের একজন গাইড আপনার সাথে থাকবে। আপনাকে চিন্তা করতে হচ্ছে না আমি কোথায় উঠবো, কিভাবে যাব, এগুলো সব টেনশন নিদ্রা ট্যুরিস্ট গাইড নেবে। আপনাকে বর্ডার থেকে রিসিভ করে আপনাকে হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়া, আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করা, আপনাকে হাসপাতাল নিয়ে যাওয়া, হাসপাতালে ডাক্তার দেখানো, আপনার মেডিসিন হেল্প করা, সব কিছু শেষ করে আবার আপনাকে নিরাপদে আবার বর্ডার পর্যন্ত পৌঁছে দেওয়া গাইডের কাজ। এরপরে আবার বাংলাদেশে আপনি যখন ঢুকবেন, ওখান থেকে আপনাকে রিসিভ করে আপনার বাসা পর্যন্ত নিরাপদে পৌঁছে দেওয়াই আমাদের কাজ। এই ফুল প্যাকেজ আপনার নিদ্রা ট্যুরিস্ট গাইড থেকে আপনি পাচ্ছেন। তাহলে আর চিন্তা কিসের? আমরা অনেক সময় চিন্তা করি যে আমি মেডিকেল ভিসা পেয়েছি, অ্যাটেন্ডেন্ট যেতে পারছে না, বা আপনি একবার অ্যাটেন্ডেন্টকে নিয়ে আসছেন, দ্বিতীয়বার অ্যাটেন্ডেন্টের বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারছেন না। একা আসবেন বিদায়, আসবেন কি আসবেন না, এগুলো নিয়ে নানান টেনশন থাকে, চিন্তা থাকে। তাহলে আমরা সেই সমস্যার সমাধান আপনাকে দিয়ে দিচ্ছি। আমাদের গাইড সবসময় আপনার সাথে থাকছেন একজন ফ্যামিলি মেম্বার হিসেবে। তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের পাশে থাকুন। আমরা আছি আপনাদের জন্য, আপনাদের সাথে। নিধিরা ট্যুরিস্ট গাইডের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোর সাথে যোগাযোগ করুন। আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। নিশ্চিন্তে নিধিরা ট্যুরিস্ট গাইডের সাথে যোগাযোগ রাখুন, চিন্তামুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই প্রত্যেক নাগরিকের হেলথ স্কিম বা হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। তারা যদি কখনো অসুস্থ হয় বা মেডিকেল ট্রিটমেন্টের দরকার হয়, তাহলে পুরো পেমেন্টই হেলথ স্কিম বা হেলথ ইন্স্যুরেন্স থেকে করা হয়। এতে তারা নিরাপদ থাকেন, আশ্বস্ত থাকেন। বাংলাদেশেও আছে, কিন্তু বাংলাদেশে এর প্রয়োগটা সঠিকভাবে হচ্ছে না। কেন হচ্ছে না? যেমন আমার কথাই বলি, আমার নাম SM হাসান নুরি। আমি যখন ডাক্তার দেখাচ্ছি তখন আমার নামটিকে সংক্ষেপ করে নিচ্ছি, বলছি হাসান। বয়সটাও ঠিক মতো বলছি না। তাহলে আমার হেলথ ইন্স্যুরেন্সটা কিভাবে কাভারেজ আসবে? নামের সাথে যদি মিল না থাকে, তাহলে হেলথ স্কিম বা হেলথ ইন্স্যুরেন্স কখনো সঠিকভাবে আপনি পাবেন না। আর এই একটা মাত্র কারণেই বর্তমানে আমরা যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ভিসার আবেদন করছি, তাদের বেশিরভাগ ভিসাই রিজেক্ট হচ্ছে। কারণ আমরা কখনো এটা চিন্তাই করিনি যে ডাক্তারের কাছে আমাদের সার্টিফিকেটের নাম অথবা পাসপোর্টের নামটি বলতে হবে বা সেই নামে প্রেসক্রিপশন করতে হবে। এটা কখনো আমরা মাথায় আনি না। আমাদেরকে এটা আসলে চিন্তা করা উচিত। আপনি যখনই কোনো দেশে মেডিকেল ট্রিটমেন্টের জন্য ভিসার আবেদন করবেন, আপনি যখন আপনার মেডিকেল প্রোফাইলটি সাবমিট করবেন, তখন আপনার নামের সাথে পাসপোর্টের সাথে মিল থাকছে না। আপনার আয়ুষ ইনভাইটেশন লেটারের সাথে আপনার পুরাতন ডকুমেন্টসের মেডিকেল রেকর্ডের কোনো মিল নেই। তাহলে ভিসা অফিসার কেন আপনাকে ভিসা দিবেন? তিনি ভাবছেন আপনি ফলস ডকুমেন্টস বানিয়ে আবেদন করেছেন, কিন্তু আসলে তা নয়। ভুলটা আমরা ছোটবেলা থেকেই করছি। আমরা কি করছি? আমরা আমাদের নামকে সঠিকভাবে বলছি না, বা যে নামে আমাদের পাসপোর্ট, যে নামে আমাদের সার্টিফিকেট, যে নামে আমাদের বার্থ সার্টিফিকেট, সেগুলো আমরা না বলে আমরা নামগুলোকে সংক্ষিপ্ত করে নিচ্ছি। যার কারণে আমরা যখন মেডিকেল ভিসার জন্য আবেদন করছি, তখন এই সমস্যার কারণে আমাদের ভিসাগুলো রিজেক্ট হচ্ছে। তখন আমরা কি করছি? বিভিন্ন এজেন্সির হেল্প নিচ্ছি। এজেন্সি আমাদেরকে ফলস ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে, অথবা যে কোনো কারো মাধ্যমে নিজেরাই করে ফলস প্রেসক্রিপশন বানিয়ে নিচ্ছি। আর সে কারণে আমাদের অ্যাপ্লিকেশনগুলো রিজেক্ট হচ্ছে। তাহলে এই বিষয়টা আমাদের আসলে খুবই গুরুত্বের সাথে দেখা উচিত, যেন আমাদের পরবর্তী প্রজন্ম এই প্রবলেমে যেন না পড়ে। আমরা আমাদের যে নামটি বার্থ সার্টিফিকেট অনুযায়ী যে নামটা আমরা রাখছি, বা প্রত্যেকের যে নাম বার্থ সার্টিফিকেট অনুযায়ী, পাসপোর্ট অনুযায়ী, আমরা প্রত্যেকটা কাজে, এটা ডাক্তারের ওখানে হোক, এটা অন্য কোনো যে কোনো কাজে হোক, ওই নামটাই, পুরো নামটাই যেন আমরা ব্যবহার করি। তাতে আমাদের পরবর্তীতে এই ধরনের প্রবলেম আর ফেস করতে হবে না। তাছাড়া আপনার যদি সব পেপার ঠিক থাকে, তাহলে আয়ুষ ইনভাইটেশন লেটারের সাথে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন প্লাস আপনার মেডিকেল রেকর্ডের সব পেপারস একসাথে করে একটা খামে করে সুন্দর করে আপনার হেডলাইন দিয়ে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে আপনি ইন্ডিয়ান হাই কমিশনে জমা দিয়ে আসুন। দেখবেন 7 থেকে 15 দিনের মধ্যে আপনি ফোন পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি জমা করার জন্য, এবং এরপরে খুব সহজে দ্রুত আপনি ভিসা পেয়ে যাবেন। কোনো ঝামেলার কিছু নেই। শুধু শুধু আপনাকে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন লোকজন ভয় দেখাবে, ভিসা পাওয়া যাচ্ছে না, স্লট পাওয়া যাচ্ছে না, আমার কাছে আসুন, এই করুন, সেই করুন, কিচ্ছু দরকার নেই। আপনি নিজেরটা নিজে করুন। না পারলে আপনি হেল্প নিন, ঠিক আছে, কিন্তু এজেন্সি বা অন্য কেউ যদি আপনার কাছে অনেক বেশি কিছু দাবি করে, তাহলে বুঝবেন আসলে সে আপনাকে সঠিকভাবে কোনো হেল্প করতে পারবে না। আপনি নিজের সব নিজে জমা দিন, নিজে সব পারবেন। হ্যাঁ, আমরা সবাই পাচ্ছি না, ঠিক আছে, তারা আমরা হেল্প নিন, ফর্মের জন্য হেল্প নিন, পেপারস রেডি করার জন্য হেল্প নিন, হ্যাঁ, নিয়ে আপনি আপনারটা জমা দিন। দেখবেন ভিসা পাচ্ছেন এবং চিকিৎসার জন্য আপনি ভারতে আসতেও পাচ্ছেন। আর যারা
ফর্ম নিজে ফিল আপ করতে পারেন না বা পেপারস গুলো সাজানোর জন্য সহযোগিতা দরকার, তারা বিভিন্ন এজেন্সির সহায়তা নিন। এতে দোষের কিছু নেই, আমি বলছি না যে আপনারা এজেন্সির কাছে যাবেন না, কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নিয়ে এজেন্সি যেন আপনাকে ক্ষতি করতে না পারে বা আপনি যেন প্রতারিত না হন, আপনার যেন অতিরিক্ত টাকা নষ্ট না হয়, এদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ইন কলকাতা চ্যানেল থেকে। একটা সময় ভারতে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় এসে আমরা ডাক্তার দেখিয়ে এমনকি সার্জারি সেবাও গ্রহণ করতে পারতাম। সময় গড়িয়েছে অনেক, নিয়মও বদলেছে। তাই বর্তমানে আপনি মেডিকেল ভিসায় এসে যেই হাসপাতালে আপনি চিকিৎসা সেবা নেওয়ার জন্য অনুমোদন পেয়েছেন, এর বাইরে অন্য কোথাও চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন না। সার্জারি তো অনেক পরের বিষয়। সময়ের সাথে সাথে নিয়ম বদলায়, আমাদেরকেও বদলাতে হয়, নিয়ম মেনে চলতে হয়। নিয়ম মেনে না চললে আপনাকে পড়তে হবে ঝামেলায়। যেমনটি পড়েছেন আমাদের বাংলাদেশি এক ভাই, গত দুদিন আগে তিনি বেনাপোল হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ইন্ডিয়ান ইমিগ্রেশনের জেরার মুখে পড়েছিলেন, কারণ তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছেন, কিন্তু তিনি মেডিকেল সেবাই গ্রহণ করেননি, কোনো পেপার সাবমিট করতে পারেননি। তিনি ভারতে কোথায় ছিলেন, কি করছিলেন, এর সঠিক কোনো জবাব দিতে পারেননি। ফলশ্রুতিতে ওনার ভিসাটি বাতিল হয়ে যায় এবং ওনার পাসপোর্টটি ব্ল্যাক লিস্টে পড়ে। কি হলো, নেক্সট টাইম উনি ভারতীয় ভিসায় হয়তো পাবেন না। তাহলে আমরা কেন নিয়মের ব্যত্যয় ঘটাবো? আপনার যদি ভারতে অন্য কোনো কাজ থাকে চিকিৎসা গ্রহণ ছাড়া, আপনি আগে চিকিৎসা গ্রহণ করুন। আপনি যে কাজে পারমিশন পেয়েছেন, যার জন্য আপনাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ভিসা দিয়েছেন, আপনি সেই কাজটা আগে করুন। চিকিৎসা সেবা গ্রহণ করুন যে হাসপাতালে আপনি অনুমোদিত। চিকিৎসা সেবা গ্রহণ করা শেষে আপনি, আপনার যদি অন্য কোনো কাজ থাকে অথবা আপনি ভারতে আসছেন, কোথাও যদি বেড়াতে চান, কোনো দর্শনীয় স্থান দেখতে চান, যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে পেপারসগুলো সাবমিট করতে হচ্ছে আপনি যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন সেখানকার। তাহলে আমাদেরকে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে এখন, না হলে ওই ভাইয়ের মতো আপনাকেও এরকম ঝামেলায় পড়তে হতে পারে। আরেকটি বিষয়, আমরা যখন ভিসা গ্রহণ করছি তখন আবেদনের সময় হয়তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল খুব কাছাকাছি বা 1 মাস পরে, কিন্তু ভিসা পেতে অথবা বিভিন্ন কারণে আমরা ভারতে আসার ডেটটি পিছিয়ে দিয়েছি। এর মধ্যে কি হয়েছে, আমার যে অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের, সেই ডেটটি এক্সপায়ার হয়ে গেছে। আমরা কি করছি, চলে আসছি। তাতেও প্রবলেম হচ্ছে, আপনার ইমিগ্রেশনে ঝামেলা করতে হচ্ছে আমাদের বা ঝামেলা হচ্ছে। তাহলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার ডক্টর অ্যাপয়েন্টমেন্টটা ডেট আছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে। যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আবার নতুন করে আপনাকে ডেটটা নিয়ে আসতে হবে। তো সবকিছু একটা নিয়মের মধ্যে আসে, তাহলে আপনাকে নিয়ম মেনেই চলতে হবে। আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে এই ধরনের ঝামেলা থেকে আমরা মুক্ত থাকবো। আসুন আমরা ভিসার কথা বলি। ভিসা অ্যাপ্লিকেশনের সময় আমাদের কি কি লাগছে, এটা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন। প্রথমত আপনাকে আয়ুষ ইনভাইটেশন লেটারটি সংগ্রহ করতে হচ্ছে। দ্বিতীয়ত ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট। এরপরে আপনি অনলাইন ফর্ম ফিল আপ করবেন। অনলাইন ফর্ম ফিল আপের সাথে ওই দুটো পেপার অ্যাড করে আপনার মেডিকেল হিস্ট্রি পেপারগুলো দিতে হবে। পাশাপাশি আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট, তারপরে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে এনওসি,
আপনি যদি বিজনেস করে থাকেন, আপনার ট্রেড লাইসেন্সের কপি, পাশাপাশি আপনার এনআইডি, বিদ্যুৎ বিলের কপি, সব কিছু একসাথে করে আপনি একটা জেরক্স করে ফটোকপি করে একটা সেট আপনি ইন্ডিয়ান হাই কমিশনে জমা দেবেন ঢাকায়। তার থেকে 15 দিন ওয়েট করবেন, আপনি হাই কমিশন থেকে ফোন পাবেন, তারপরে আপনাকে আপনার ফর্মটি জমা দিতে হচ্ছে। এর মধ্যে কোনোরকম যদি ত্রুটি থাকে বা আপনার যদি ফলস ডকুমেন্টস থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আপনার আবেদনটি বাতিল হবে। সবকিছু যেন সঠিক থাকে, নির্ভুল থাকে, আপনাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং ভারতে প্রবেশের পরে আপনার ভিসায় যে হাসপাতালের নাম উল্লেখ আছে, অবশ্যই সেখানেই আপনি চিকিৎসা সেবা গ্রহণ করবেন। যদি হাসপাতাল পরিবর্তন করতে হয়, তাহলে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, এখান থেকে আপনাকে পারমিশন নিতে হবে। উইদাউট পারমিশন আপনি অন্য কোনো হাসপাতালে ডাক্তার দেখাতে পারবেন না। দেখাতে পারবেন, কিন্তু আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাহলে আমরা প্রথমত কি করব, যে হাসপাতালের জন্য আমরা অনুমোদন পেয়েছি সেখানেই চিকিৎসা সেবা গ্রহণ করব। যদি আমাদের বিশেষ কোনো প্রয়োজনে হাসপাতাল পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই আমরা FRR অফিস থেকে পারমিশন নেব। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, মুহররম মাসের দ্বিতীয় জুমা। জুমা আদায় করতে নিউ টাউনে আলিয়া ইউনিভার্সিটি সংলগ্ন মদিনাতুল হুজ্জাত জামে মসজিদে আসছি। আমি যেহেতু কলকাতায় থাকি, তাই অনেকের প্রশ্ন থাকে যে আসলে শুক্রবার সময় পাই কিনা জুমার নামাজ আদায় করার। আসলে ইন্ডিয়াতে শনিবার এবং রবিবার সরকারি ছুটি থাকে। প্রাইভেট ক্ষেত্রে শনিবারে কোথাও কোথাও ছুটি থাকে, কোথাও কোথাও অফিস থাকে, কিন্তু রবিবার ছুটি থাকে। তাহলে শুক্রবার যেহেতু আজকে ওয়ার্কিং ডে, কিভাবে সময় পেলাম বা এখানকার মুসলমানরা কিভাবে শুক্রবারে জুমার নামাজ আদায় করেন। ওয়েস্ট বেঙ্গলে বা কলকাতায় আমি যা দেখেছি, সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রতি শুক্রবার তাদের মুসলিম এমপ্লয়ীদের জন্য 12টা থেকে 2টা পর্যন্ত একটা ব্রেক দিয়ে থাকেন। এটা অঘোষিত ছুটি 12টা থেকে 2টা পর্যন্ত শুক্রবারে মুসল্লিদের জন্য থাকে, যেন তারা জুমার নামাজটি আদায় করতে পারে। তাহলে এখানে জুমার নামাজ আদায় করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। পাশাপাশি 5 ওয়াক্ত নামাজও আপনি আদায় করতে পারছেন, বা আমরা আদায় করছি। বাড়ির কাছেই অনেকগুলো মসজিদ এবং অনেক বড় বড় মসজিদ কলকাতা শহরে রয়েছে। আজকে আমি যে মসজিদে এসেছি, এই মসজিদটা অনেক সুন্দর, সাজানো গোছানো। এখানে প্রায় 3000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। খুব সুন্দর অজুখানাটি, খুব সুন্দরভাবে ডিজাইন করা। দেখতে পাচ্ছেন একসাথে অনেক মুসল্লি এখানে অজু করতে পারবে। প্রথমে ভিতরে 3টি 6টা বসার স্থান আছে। এরপরে এখন একে সারাউন্ডিং করে বা চারপাশ থেকে অনেকগুলো বসার স্থান করা হয়েছে। এরপর আবার এদিকটাই করা হয়েছে অনেকগুলো। আবার
বাইরের দিক থেকেও অনেকগুলো বসার মুসল্লিরা যেন বসে উজু করতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। 100 জনের উপরে একসাথে বসে এখানে উজু করতে পারবে। খুব সুন্দর স্থাপত্য শৈলী, মনোরম পরিবেশ এবং মসজিদ প্রাঙ্গণটি খুবই সুসজ্জিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দুপাশে দুটি অজুখানা রয়েছে, একই ডিজাইনের, একই আসন সংখ্যা। Yeah.